প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে কূটনৈতিক দূরদর্শিতায় দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তা চুক্তির ফলপ্রসূ আলোচনার প্রত্যাশায় তিস্তাপাড়ের মানুষ। বারাণসীতে মোদির গাড়িতে কি কেউ জুতা মারল? কি বলছেন রাহুল? নয়াদিল্লি প্রতিনিধি, প্রথম আলোর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতের ইলেকশন শেষ হতে না হতেই নরেন্দ্র মোদীর উপরে নানান ধরনের শত্রুতার রেশ। এদিকে গান্ধী পরিবার থেকে নরেন্দ্র মোদীকে অসম্মান করা হয়েছে বলেও এমন কোনো তথ্য পাওয়া গেছে। তবে তার গাড়িতে আসলে জুতা নিক্ষেপ করা হয়েছে নাকি পচা ডিম নিক্ষেপ করে তাকে লাঞ্ছিত করা হয়েছে, সে বিষয় নিয়ে এখনও সংশয়। আসুন সে সম্পর্কে বিস্তারিত তদন্ত জানবো আজকের রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। বারাণসীতে মোদির গাড়িতে কি কেউ জুতা মারল? কি বলছেন রাহুল? নয়াদিল্লি প্রতিনিধি, প্রথম আলোর এটি খবর পরিবেশন করেছে। এই খবরটি বেশ রহস্যজনক যে মোদির গাড়িতে আসলে কি জুতা নাকি ফুল নাকি কি পড়লো, এটা এখনো পরিষ্কার হয়নি এবং সরকারও এটা পরিষ্কার করছে না। এটা নিয়ে রাহুল আবার মন্তব্য করছে এই অর্থে যে আগে যেভাবে মোদি ভীতি এটা কাজ করতো বা মোদিকে ঘিরে যে ধরনের একটা ভয়ার্থ একটা পরিবেশ ছিল, সেই পরিবেশ এখন মানুষের মধ্যে কেটে গেছে। ফলে এখন মানুষ প্রতিবাদী হয়েছে, ভয় কেটে গেছে এবং তারা এখন প্রতিবাদের অংশ হিসেবেই জুতা স্যান্ডেল থ্রো করছে, যেটা আগে করতে পারতো না। এখানেই মানে রাহুল বলার চেষ্টা করছেন যে মোদি এখন হচ্ছে কাগজে বাঘ, তাকে আর মানুষ ভয় পায় না। তার অর্থ হচ্ছে সরকার এখন একটা দুর্বল। এই খবরটি পাঠিয়েছে দিল্লি থেকে প্রথম আলোর প্রতিনিধি। এখানে বলা হচ্ছে, লোকসভা নির্বাচনের পর উত্তরপ্রদেশের বারাণসীতে রোড শো চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গাড়িতে কেউ কি জুতা ছুঁড়েছিল? বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ এই ঘটনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। আবার তার যে সরকারের একটা দুর্বলতা, সেই জিনিসটিও এখন আলোচনায় এসছে এবং এটি রাহুল গান্ধী সামনে এনেছে। মঙ্গলবার সন্ধ্যায় বারাণসীতে মোদীর গাড়ির উপর ঠিক কি পড়েছিল তা নির্দিষ্ট করে কারো জানা নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবশ্য বলছেন, এই ঘটনা বুঝিয়ে দিচ্ছে যে মানুষের ভয় কেটে গেছে। রাহুল বলেন, ভোটের আগে এমন করার সাহস কেউ পেতেন না, মানুষের মনে এতটাই ভয় ছিল। আচ্ছা, তারপরে মোদি গুজরাট মডেল, এর উপরই তিনি নির্ভরশীল ছিলেন, সেই ভয় ভোটের পর কেটে গেছে। রাহুল বলছেন যে এখন কেউ আর মোদিকে ভয় পাচ্ছেন না, তাকে নিয়ে মানুষ ঠাট্টা তামাশা শুরু করেছে। আগে নাকি তার বুকের ছাতি 56 ইঞ্চি ছিল, এখন ঠিক কত বলতে পারবো না, হয়তো 30-32 ইঞ্চি হয়ে গেছে। মোদির গাড়ির উপর পড়া বস্তুটি কি তা কেউ জানে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিটি ঘোরাফেরা করছে তাতে বলা হচ্ছে যে মোদির গাড়ির নিরাপত্তারক্ষী চলন্ত গাড়ির বনেটের উপর থেকে কিছু একটা তুলে ফেলে দিচ্ছেন। গাড়ির সামনের আসনে প্রধানমন্ত্রী বসে আছেন। ছবিটি স্পষ্ট বোঝা না গেলেও কারো কারো দাবি ওটা একটা পার্টি চপ্পল, কেউ বা মনে করছেন সেটা ফুলের মালাও হতে পারে, যদিও বস্তুটিকে ফুলের মালার মতো মনে হয়নি। রাজ্য পুলিশের এক কর্তার আবার দাবি ওটা নাকি ছিল একটা মুঠোফোন। অবশ্য বেশিরভাগ মানুষের ধারণা বস্তুটি চপ্পল। নিট ও নেট পরীক্ষার দুর্নীতি নিয়ে ডাকা সংবাদ সম্মেলনে রাহুল গান্ধীও বলেছেন যে সেটি চপ্পল ছিল। পরীক্ষায় দুর্নীতি নিয়ে প্রধানমন্ত্রী কেন নীরব, এ প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল বলেন, নীরব কেননা তিনি পঙ্গু হয়ে গেছেন। তার এখন একটাই চিন্তা, লোকসভার স্পিকার নির্বাচন নিয়ে সরকার টিকে রাখতে পারবেন কিনা তা নিয়ে। উনি মানসিকভাবে চুরচুর করে ভেঙে পড়েছেন। তার যা মানসিকতা, তাতে এভাবে সরকার চালানো অসম্ভব। এরপরই রাহুল বলছেন, মোদী সরকার চালাতেন ভয়কে হাতিয়ার করে, কিন্তু এখন আর মানুষ তাকে ভয় পাচ্ছে না। বারাণসীর চপ্পল কাণ্ড সেটির প্রমাণ। ভোটের আগে ভয়ের কারণে এই সাহস কেউ পেত না, সেই ভয় এখন কেটে গেছে। তাছাড়া অন্য সমস্যাও আছে, দলের মধ্যে সমস্যা আছে, সংঘেও আছে। রাহুল বলেন, নরেন্দ্র মোদী সম্পর্কে যে ধারণা ছিল, যে ভাবমূর্তি ছিল, বিরোধীরা তা চুরমার করে দিয়েছে। মানুষের ভয় তাই কেটে গেছে, তিনি চিন্তায় আছেন। এটা প্রাসঙ্গিক, মানে যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা নাই,
এখন এই প্রথমবার জোটের শরিকদের উপর নির্ভর করে সরকার চালাতে হচ্ছে। স্পিকার কে হবেন সেটি নিয়ে তার বেশ টেনশন, যে স্পিকার পদটা যদি স্পিকারটি ডেপুটি স্পিকার যদি থাকে তাহলে অন্য দল ভেঙে তার দলের শক্তি বাড়াবে, এটা আবার শরিকরা বুঝতে পারছে। তো ফলে শরিকরাও তার অস্তিত্ব রক্ষা করার জন্য স্পিকার বা ডেপুটি স্পিকারের পদে একটি অবস্থান তারা চায়। আর কংগ্রেস সহ ইন্ডিয়া জোটও ওত পেতে আছে, তারা বিজেপির বিরুদ্ধে যে কোনো অবস্থানকে তারা সমর্থন দেবে। ফলে একটা চাপের মুখে আছে, এটা অস্বীকার করার উপায় নেই। দর্শক স্ক্রিনে আমরা নরেন্দ্র মোদীর গাড়িতে জুতো নিক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা জানবো, বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতে গিয়েছেন আজ, এবং সেই সাক্ষাতে বাংলাদেশের যে সমস্ত বিষয়গুলো এখন ভারতীয় দ্বারা নির্যাতিত, এদিকে সেন্ট মার্টিন এখন বিচ্ছিন্ন, সবকিছু মিলে সরকার শেখ হাসিনা কি পারবে ভারতের কাছ থেকে এই সমস্ত সম্পদ আবারও ছিনিয়ে বা ফিরিয়ে নিতে? আসুন সে সম্পর্কে একটু বিস্তারিত জানবো। ভারত ও বাংলাদেশের সম্পর্ক ইতিহাস বলে অত্যন্ত সুনিবিড় এবং পরীক্ষিত। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতের 18তম লোকসভা নির্বাচনের শেষে তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপির যে দল এবং তাদের সঙ্গে সহযোগী, তারা যে ইন্ডিয়া জোট মানে এনডিএ জোট, সেই এনডিএ জোটের যে মন্ত্রিত্ব শপথ হয়েছে চলতি মাসে গত 9 জুন, সেই অনুষ্ঠানে শপথ অনুষ্ঠানে কিন্তু আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে চলতি মাসেই দ্বিতীয়বারে কিন্তু আবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপাক্ষিক কিছু সম্পর্কের চুক্তি কিছু স্বাক্ষরিত হবে জানা যাচ্ছে, এবং এটাকে আখ্যায়িত করা হচ্ছে রাষ্ট্রীয় সফর হিসেবে। সেই জায়গা থেকে ভারত ও বাংলাদেশের সম্পর্কের জায়গা থেকে যে দুটো জিনিস এখনও ঠিক প্রশ্নাতীত জায়গায় রয়েছে, সেটা হচ্ছে তিস্তা চুক্তি এবং কিছু অমীমাংসিত কিছু ব্যবসা বাণিজ্যের সম বন্টন। সেই জায়গা থেকে কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নয়াদিল্লির জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, বরিষ্ঠ সাংবাদিক, প্রাজ্ঞ মানুষ গৌতম লাহিড়ির মুখোমুখি হয়েছে। আমরা আগেও দেখেছি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন বৈঠক হয়েছে, সেই বৈঠকের বিষয়ে কিছু অগ্রগতি হয়েছে। এবার আগামীকাল 21শে জুন যে উনি নয়াদিল্লিতে আসছেন এবং 22শে জুন ফিরে যাবেন, তার এই সফরসূচির মধ্য থেকে ভারত ও বাংলাদেশের যেসব অমীমাংসিত কিছু প্রশ্নাতীত জায়গা রয়েছে, সেটা আগামী দিন কতটা একটা ভালোর দিকে এগোবে, আরও সুদৃঢ় হবে, আপনি কি মনে করেন, কি বলবেন? প্রথম কথা, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা অন্যান্য যে কোনো দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের থেকে ভিন্ন। ফলে এখানে শেখ হাসিনা 23 সাল থেকে এই পর্যন্ত প্রায় তার 3বার আসা হয়ে গেল, এবং ভারতের নির্বাচনের পরে যে এসেছিলেন, যেমন আপনি বললেন, তেমনি একইভাবে শেখ হাসিনা নির্বাচিত হয়েছেন। ফলে এই সময় দুটি সরকার যে লক্ষ্যমাত্রা স্থির করেছে তাদের জনগণের কল্যাণের জন্য, এখানে দুটি দেশ একত্রে কিভাবে কিছু প্রকল্প বা নিতে পারে যাতে মানুষ উপকৃত হয়। সেই মানুষ উপকৃত হলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়লে সে দেশ আরও বিকশিত হবে। ভারত চায় বিকশিত ভারত, বাংলাদেশ চায় উন্নত বাংলাদেশ, এবং একটা আগামী দিনে যত দ্রুততার সঙ্গে যে উন্নয়ন ঘটছে সেটাকে কিভাবে মিলিয়ে দুটো দেশ একত্রে কাজ করতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যে অমীমাংসিত বিষয়গুলো যেমন অতীতে সমাধান হয়েছে, স্থল সীমান্ত চুক্তি বা সামুদ্রিক সীমানা, ভিসার ক্ষেত্রে এখনও সামান্য কিছু জটিলতা থাকলেও আগের থেকে অনেকাংশে উন্নত হয়েছে। সীমান্তে হত্যার ঘটনা এখনও চলছে, ব্যাপারে বাংলাদেশে একটা প্রতিক্রিয়া তৈরি হয়, সেটা আগে কমে আলো এখনও শূন্যে নামানো হয়নি। এইসব বিষয়ের মধ্যে থেকে মূল বিষয় যেটা, যে দুই দেশের আর্থিক সম্পর্ক কতটা সুদৃঢ় করা যায়। আর্থিক সম্পর্ক সুনিবিড় হলে, কানেক্টিভিটি বাড়লে, সেটাতে বাণিজ্যের প্রসার লাভ করে। সেই বাণিজ্যের প্রসার লাভ করে ভারতের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্যিক ঘাটতি আছে সেটা অনেক কমে যাবে যদি সেপা বাস্তবায়িত হয়। ফলে এইসব বিষয়ে খুব বিস্তারিত আলোচনা এবং তিস্তা প্রসঙ্গেও আলোচনা হওয়ার সম্ভাবনা আছে। আমি চুক্তির কথা বাদ দিয়েই বলছি, তিস্তা উপত্যকায় কীভাবে ডেভেলপমেন্টের যে প্রজেক্টের কথা শেখ হাসিনা ভেবেছেন, সেটা কীভাবে ভারত তাতে অংশীদারিত্ব দিতে পারে, এই বিষয়ে একটা আলোচনা হলে, যেখানে অতিরিক্ত পানি, বর্ষার পানিকে সংরক্ষিত করা, নদীর থেকে পলি উত্তোলন করে ড্রেজিংয়ের কাজ করার, অনেক একটা বড় ধরনের প্রজেক্টের কথা ভাবা হচ্ছে। ফলে আমার ধারণা এই সফরে সেই আলোচনাগুলো থেকে একটা ভবিষ্যতে সোনালি বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়া এবং বিকশিত ভারত করার পথে একটা দিক নির্দেশ তৈরি হবে এই সফরে।
আপনাকে আরেকটা প্রশ্ন করি, ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমরা মাঝে মাঝেই দেখি বিভিন্ন, এখন তো এই সমাজ মাধ্যম সোশ্যাল মিডিয়াতে একটা বড় ভূমিকা তাদের আছে, কিন্তু কিছু কিছু মানুষ কিছু কিছু মন্তব্য ভাইরাল হয়, সেই জায়গা থেকে দেখা যায় যে তারা বাংলাদেশ মানে ভারতের থেকে বলা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য, আবার বাংলাদেশ থেকেও কিছু তারা মানে ভারত সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য হয়, আলোড়ন হয়, সেটা আবার গণমাধ্যমে বিভিন্ন লেখালেখি আর সমালোচনা হয়, আলোচনা হয়। সেই জায়গা থেকে এই যে একটা ব্যক্তিকেন্দ্রিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমার নিজস্ব মনে হয় সমাজ মাধ্যমে কিছু মানুষ মন্তব্য করে, এই জায়গায় এই বিষয়গুলো কি ভারত বাংলাদেশের সম্পর্ক? দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।